ডাক্তারি পড়াতে যা খরচা তার থেকে বেশি খরচা ফাইন আর্টসে পড়াতে গেলে আর কি। তাহলে কিন্তু সেটা করে যে কি দারুণ ক্যারিয়ার তৈরি করা যায়। তুমি যদি লাইট ডিজাইন করো, কি লাইট অপারেটিং করো, কি মেকআপের কাজ করো, কি কস্টিউমের কাজ করো, তাহলে একটা রোজগারের জায়গা এখন একটা ক্ষেত্র তৈরি হয়েছে। থিয়েটারকে তো তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে, তাদের কথাটা বোঝার চেষ্টা করতে হবে, তাদেরকে আনার চেষ্টা করতে হবে, নইলে কিন্তু থিয়েটার শেষ হয়ে যাবে না। এখনকার যে প্রজন্ম তারা যখন আসে তারা অনেক কিছু জানে, মোবাইল ফোনটাই ছিল না, ইন্টারনেট বলে ব্যাপারটাই ছিল না। নমস্কার, আরো একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং পরিচালক শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়। স্যার, আপনার কাছে যেটা জানার ছিল যে আপনার তৈরি তেপান্তরের কথা তো পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবাই জানে। তো যেটা প্রথম আমাদের জানার কথা বা আমাদের দর্শকদের জন্য আমরা যেটা জানতে চাই যে আপনার থিয়েটারের শুরুটা কিভাবে হয়েছিল, সেটা সম্বন্ধে আমরা জানতে চাই। শুরুটা একদম অনেক বছর আগেই, মানে তখন 1994 সাল। সেই সময়ে আমি একটা থিয়েটারের ওয়ার্কশপে অংশগ্রহণ করি। সেই ওয়ার্কশপটা অল্টারনেটিভ লিভিং থিয়েটার, তার পরিচালক প্রবীর গুহ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, যিনি প্রসেনিয়ামের বাইরে নন প্রসেনিয়ামে কাজ করেন। তো প্রবীর গুহ আমাদের ওই অঞ্চলে গিয়ে একটা থিয়েটারের ওয়ার্কশপ করেছিলেন। সেই ওয়ার্কশপটাতে আমি পার্টিসিপেট করেছিলাম। সেই ওয়ার্কশপটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, এবং সেই ওয়ার্কশপের অনুপ্রেরণায়, উৎসাহে তারপরে তখনকার সময়ের আর কি, সেই সময়ের একটা আমার ওখানে যেখানে আমার জন্ম, যেখানে আমি এখন থাকিও, সাতকাহনিয়া গ্রাম, সেখানে একদল ছেলে মেয়েকে নিয়ে একটা থিয়েটারের দল তৈরি করে ফেলি 1994 সালে। এবং আমরা তারপরে কাজটা করতে থাকি এবং পাশাপাশি থিয়েটার শেখা, আরো থিয়েটারের ওয়ার্কশপ করা, বিভিন্ন থিয়েটার ওয়ার্কশপে পার্টিসিপেট করা, বা বাইরের থিয়েটারের মানুষদের ওখানে নিয়ে যাওয়া, দলের ছেলে মেয়েদের জন্য ওয়ার্কশপ করা, এগুলো চলতে থাকে। পাশাপাশি থিয়েটারের কাজটা চলতে থাকে। এটা হচ্ছে একদম শুরুর সময়। এবার হয় না, একটা জিনিস করতে 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 সেটার মধ্যে জড়িয়ে যাওয়া, সেটাকেই ভালোবেসে ফেলা। তো আস্তে আস্তে ওই জড়িয়ে গেলাম আর কি। তারপরে আজকে এতগুলো বছর চলতে থাকলো আর কি। আচ্ছা, বেশ। আপনি শুরু করেছিলেন হ্যাঁ 1994 সালে। হ্যাঁ আপনি যখন শুরু করেছিলেন আপনিও থিয়েটারে নতুন এসেছিলেন। আজকের জেনারেশনেরও আমাদের মতো নতুনরা থিয়েটার করতে আসছে। আপনি যখন নতুন এসেছিলেন আর আজকে আপনি একজন পরিচালক, আপনি একটা থিয়েটার ভিলেজ তৈরি করে ফেলেছেন, সেখানে অনেক নতুন নতুন কাজ হচ্ছে। আজকের জেনারেশনে যারা থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করছে বা থিয়েটার নিয়ে চর্চা করতে আসছে, কিছু পার্থক্য দেখতে পান বা আজকের জেনারেশন সম্বন্ধে? আর যদি 1994 ফিরে যায় আপনার আপনার শুরুর সময়টাতে, কি পার্থক্য বা কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটা সম্বন্ধে? না, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সেই সময়ে যখন কাজ আমরা শুরু করেছিলাম, যে সময়ে আমরাও বলতে গেলে সদ্য আর কি কিশোর বয়স থেকে উঠেছি, মানে সদ্য কলেজে ভর্তি হয়েছি আর কি। তো সেই সময় বা সেই সময়ে গ্রামাঞ্চলের যে ছেলে মেয়েরা, আমার আমার যে প্রজন্মটা আর কি, সেই যে প্রজন্ম, তাদের হাতে আজকের সময়ের মতো তো এগুলো ছিল না। যেমন প্রথম কথা হচ্ছে, হাতে মোবাইল ফোনটাই ছিল না, ইন্টারনেট বলে ব্যাপারটাই ছিল না। তো ফলত এই যে সারা বিশ্ব সম্পর্কে যে একটা জানা, বা প্রতিদিনই যে এত কিছু দেখছে, এত কিছু জানছে, এত ইনফরমেশন, এগুলো কিন্তু তাদের কাছে তখন ছিল না। মানে তাদের জ্ঞান, বোধ, বুদ্ধি, দেখাটা, জানাটা খুব সীমাবদ্ধ ছিল, গ্রামের একটা পরিসরের মধ্যে ছিল। সেখান থেকে যারা শহরে যেত, কলেজে যেত বা ইউনিভার্সিটিতে যেত, তারা একটু বাইরের স্বাদ নিয়ে আসতো, কিন্তু বাকিটা একদমই একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতো। কিন্তু এখন তো এই যে 30টা বছর, এর মধ্যে সময়টা একদম পুরো পাল্টে গেছে। এখন হচ্ছে গিয়ে যে গ্রামও সেই আগের মতো জায়গায় নেই, সেখানেও এখন প্রযুক্তি পৌঁছে গেছে হাতে হাতে সকলে। তো এখনকার যে প্রজন্ম, যেটা সব থেকে ভালো লাগে যে তারা কিন্তু জানে, মানে তাদেরকে কিছু বলবার, মানে আগে থেকে অনেক হ্যাঁ, জেনেই তারা, তখন তাদেরকে একটা ছোট্ট কথাও বলতে হতো
অনেক কথা বলতে হতো, অনেক কিছু তাদেরকে জানাতে হতো। এখনকার যে ছেলে মেয়েরা, মানে আমি যেখানে কাজ করি সেখানকার জায়গা থেকেই বলছি যে এখনকার যে প্রজন্ম তারা যখন আসে তারা অনেক কিছু জানে, মানে সেটা যেভাবেই জানুক না কেন, তার বড় জানাটাই অবশ্য মোবাইল থেকে। কত রকমের ইনফরমেশন তাদের হাতে, কত কিছু জানে, তারা কত কিছু বোঝে, এবং তাদেরকে সেজন্য খুব কম জানাতে হয়, এবং তাদের অনেক প্রশ্ন আছে। এবার তারা কোনো একটা কাজে তারা মানে নানা রকম ভাবে তারা সাপোর্ট দিতে পারে। তো এইটা কিন্তু এখনকার প্রজন্মের আছে। এবার যেটা হচ্ছে গিয়ে ব্যাপার যে এখনকার প্রজন্ম তারা যেভাবে ভাবছে, যেভাবে করতে চাইছে, সেইটার সঙ্গে আমাদের কিন্তু কমিউনিকেট করা দরকার। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো কাজের সঙ্গে যদি তোমার নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম যদি যুক্ত না হয়, তাহলে সেই কাজটা কিন্তু থেমে যাবে। এরপর যখন যারা যুক্ত হচ্ছে তারা তো তাদের বোধ বুদ্ধি, জানা, শিক্ষা দীক্ষা বা তাদের দক্ষতা, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের ভালো লাগা খারাপ লাগাটা নিয়েই তো যুক্ত হবে। তো সেই জায়গাটা তাদেরকে দিতে হবে। এবার এই জায়গাটাতে অনেকে, এটা যদি কেউ খুব কড়া থাকে যে আমি যেরকম করে শুরু করেছিলাম, যে ধ্যান ধারণাগুলো নিয়ে আমি শুরু করেছিলাম, আমি সেই জায়গাতেই নিজেকে আটকে রাখবো, আমি এদের সাথে যাব না আর কি, হ্যাঁ, নতুনদের সাথে নতুনদের মতো তাল মিলিয়ে চলবো না, বা তাদেরকেও আমি জায়গা দেব না, তাদের কথাটাও আমি শুনবো না, তাহলে তো হবে না। সেইটা কিন্তু করাটা থিয়েটারের খুব দরকার। কারণ একটা বিষয় আমরা দেখতে পাবো, যদিও কিছু কিছু জায়গায়, আমি যদি বলি যে কলকাতার মতো জায়গায় বা আমাদের রাজ্যের আরো কিছু শহরে প্রচুর আমরা এই প্রজন্মের ছেলে মেয়েদের দেখতে পাবো যারা থিয়েটারের সঙ্গে যুক্ত। কিন্তু আবার আমরা দেখতে পাবো একটা বড় অংশ, এই দেখতে পাবো একটা বড় অংশের মানে এই প্রজন্ম যাদের সঙ্গে থিয়েটারের কোনো সম্পর্কই নেই, বা তারা হয়তো কখনো কখনো থিয়েটার দেখতে যায় কিন্তু থিয়েটারের সঙ্গে যুক্ত হয় না। অনেকে আছে যারা থিয়েটার দেখেইনি। তাহলে এই যে একটা বিরাট প্রজন্ম যারা এত কিছু জানে, হ্যাঁ, যাদের কাছে গোটা বিশ্বের খবর রয়েছে, অথচ তারা থিয়েটারে যাচ্ছে না, কেন যাচ্ছে না? তো থিয়েটারকে তো তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে, তাদের কথাটা বোঝার চেষ্টা করতে হবে, তাদেরকে আনার চেষ্টা করতে হবে, নইলে কিন্তু থিয়েটার শেষ হয়ে যাবে না, সাস্টেন করবে না। এবং এইটা বোঝার ক্ষেত্রে অনেকেরই ভুল হয়ে যাচ্ছে, তারা তাদের মতো করে আসবে। তো এইখানেই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, সাপোজ আমরা যখন পড়াশোনা করি, মানে ছোট থেকে আমরা স্কুলিং করে আসছি, তারপর মানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ করছি, এবং তারপর বিভিন্ন রকম ভাবে আমরা নিজেদের কেরিয়ারের জন্য ভাবতে গিয়ে বিভিন্ন চাকরিমুখী পড়াশুনো, সেটা হতে পারে কেউ নিট দিচ্ছে ডাক্তার হওয়ার জন্য, কেউ আবার ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে বিভিন্ন রকম ভাবে স্কিলিং হচ্ছে। থিয়েটার সম্বন্ধে আলাদা করে জানার মতো প্রাইমারিতে, মানে প্রাইমারি এডুকেশনে কিছু নেই তেমন। মানে আমরা পরবর্তীকালে গিয়ে দেখছি যে হ্যাঁ, মানে শহরের বুকে কোনো একটা কলেজ আছে যেখানে ড্রামা নিয়ে পড়াশোনা হচ্ছে, সেটা কিন্তু অনেক পরে, মানে তাহলে নতুন প্রজন্মের কাছে এটা কিভাবে আসবে? সিনেমার অনেক আগে থিয়েটার এসেছে, আজকে প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়েরা তারা সিনেমা সম্বন্ধে জানে কি হচ্ছে না হচ্ছে, যারা সিনেমা হলে যায়, কখনো ওটিটি প্ল্যাটফর্ম বা মোবাইলে তারা দেখে, কিন্তু থিয়েটার সম্বন্ধে অতখানি জানে না। মানে যদি আমি একটু গ্রামের দিকে চলে যাই, হয়তো কোনো একটা ছোটখাটো ক্লাবের অনুষ্ঠানে কোনো ছোটখাটো একটা নাটক বা কোনো কিছু হলো, কিন্তু এর বৃহদাংশ সম্বন্ধে খুব একটা জানে না। এইটাকে কিভাবে মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে যে থিয়েটার একটা লিভিং আর্ট, যেটাতে মানুষের সাথে এত আত্মবোধ হয় খুব কাছাকাছি, সেটা মানুষের কাছে আরো কিভাবে পৌঁছে দেওয়া যাবে, বা ইয়ং জেনারেশনের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যাবে, সেটা নিয়ে আপনার কি ধারণা বা মতামত? এটা তো পৌঁছানো উচিত, এবং এটা খুব সত্যি কথা যে আমাদের যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, সেই সমাজের মানে এটা সত্যি কথা যে তাদের ধারণাই নেই যে সারা পৃথিবীতে বিভিন্ন আর্ট ফর্মগুলোকে নিয়ে পড়াশোনা করা যায়, সেগুলো নিয়ে গবেষণা করা যায়, সেগুলোর জন্য নানা ধরনের স্কলারশিপ আছে, ফেলোশিপ আছে, এবং সেগুলোকে ভালো জীবিকা হিসাবেও নেওয়া যায়, এই ধারণাটাই নেই। যেমন আমরা দেখো কত বড় হয়ে জেনেছি যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা নামে একটা
প্রতিষ্ঠান একদমই, আছে হ্যাঁ। যেখানে থিয়েটার নিয়ে পড়াশোনা করা যায় এবং সেখান থেকে একটা ডিগ্রি পেলে সেই ডিগ্রিটার আমাদের দেশের যে কোনো জায়গায় গেলে, মানে যেখানে আমি অন্তত থিয়েটার, অভিনয়, সিনেমা এই জগতে যেখানে যাব, তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই ধারণাটা কিন্তু আমরা যখন বড় হয়েছি ছিল না, এবং একটা বিরাট অংশের মধ্যবিত্ত সমাজের কাছে এর কোনো ধারণাই নেই যে শুধু থিয়েটার না, কোনো আর্ট ফর্ম নিয়েই নেই। যেমন আমি বলছি ফাইন আর্টস নিয়ে কি করা যায় সেটা জানে, এবং ফাইন আর্টসে পড়তে গেলে মানে একটা ছেলেকে বা মেয়েকে ডাক্তারি পড়াতে যা খরচা, তার থেকে বেশি খরচা ফাইন আর্টসে পড়াতে গেলে আর কি। তাহলে কিন্তু সেটা করে যে কি দারুণ ক্যারিয়ার তৈরি করা যায়, এই ধারণাগুলো কিন্তু নেই আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজের, এগুলো নেই। যাদের আছে তারা আবার এই রিস্কটা নিতে চান না। কিন্তু এইটা একদম ছোট থেকেই যদি শেখানো যায়, কারণ দেখো সকলেই ডাক্তার হবে, সকলেই ইঞ্জিনিয়ার হবে, কি সকলেই মাস্টারমশাই হবেন, অধ্যাপক হবেন, এটা তো হবে না। কেউ কেউ ভালো ব্যবসায়ী হবে, আবার কেউ কেউ ভালো শিল্পী হবে, সে সঙ্গীত শিল্পী হোক, কি চিত্রকর হোক, কি অভিনেতা হোক। তাহলে সেইটা হবে এবং সেটাকে হতেও হবে, কারণ সকলের চাকরি করার মতো জায়গা নেই, সকলের ব্যবসা করার মতন অবস্থা নেই, তাই না? তাহলে এই যে বিকল্প একটা জায়গা রয়েছে যেটাতে কাজ করা যায়, নিজের পছন্দ মতো কাজ করা যায়, সেটাকেও সম্মানজনক পেশা হিসাবে নেওয়া যায়, এই ধারণাটা ছেলে মেয়েদের একদম ছোট থেকে দেওয়া উচিত। এরপর সত্যি সত্যি যাদের ছোট থেকে ওই বিষয়গুলোতে বিশেষ আগ্রহ আছে, তারা যাতে এগুলো শিখতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কোথায় গেলে এগুলো নিয়ে ভালো শেখা যায়, ট্রেনিং নেওয়া যায়, কোথায় কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন রয়েছে, এই ইনফরমেশন গুলো ছোট থেকে যদি কেউ তাদেরকে ঠিক গাইড করে যায়, গাইডটা করবে, হ্যাঁ, তাহলে আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি ভালো করতে পারে। এবার এটা যেটা হতে পারে, আমাদের যে প্রাতিষ্ঠানিক যে স্কুল কলেজ এইগুলো, সেখানে হয়তো কোনো কোনো মাস্টার মশাই যেটুকু জানেন, যেমন হয়তো আমরা কলেজে পড়তে গেছি, আমাদের একটু থিয়েটারের প্রতি ভালোবাসা দেখে কোনো একজন মাস্টার মশাই হয়তো বলেছেন, এই থিয়েটারের প্রতি যদি এত ভালোবাসা তাহলে রবীন্দ্র ভারতীতে গেলি না কেন, কেউ কেউ হয়তো বলেছে, মানে স্কুল কলেজগুলোর সেটাও তো জানে না। তাহলে একটা ব্যাপার হতে পারে যে আমরা যারা থিয়েটারের কাজ করছি, যে থিয়েটারের গ্রুপগুলো রয়েছে, আমরাও তো বিভিন্ন, আমাদের তো দর্শক আসে, দর্শকদের কাছে আমরা নিয়মিত এই কথাটা নিয়ে যেতে পারি। আমরা যখন কোনো ওয়ার্কশপ করি ছোটদের জন্য বা ইয়াংদের জন্য, তাদের কাছে এগুলো নিয়ে যেতে পারি। তো এইগুলোকে ধারাবাহিকভাবে যদি সমস্ত দল নিয়ে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে ইনফরমেশন গুলো ছড়াবে। এটা যদি ছোট থেকে সে জানে, এবং যারা সত্যি সত্যি এগুলো করতেই চায়, তো তাদেরকে যদি ওই গাইডেন্সটা দেওয়া যায়, তাহলে হয় কি আমাদের চারপাশের ছেলে মেয়েরাও অনেক সুযোগ পায় এবং তারাও নিজেদেরকে প্রমাণ করার একটা জায়গা পায়। সেটা একদমই হওয়া উচিত এবং এটা নিয়ে ভাবাও উচিত। তো এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে, ধরুন কোনো একটা ছেলে বা মেয়ে, সে তার পড়াশোনা শেষ করেছে, তারপরে সে ডাক্তারির জন্য প্রিপারেশন নিয়েছে, বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে, বা কেউ আরো উচ্চশিক্ষিত হয়ে কেউ MA PhD MSc করছে, সে জানে এরপরে তার জীবিকা নির্বাহের জন্য এটা সাহায্য করবে। সেই জায়গাতে আমি ব্যক্তিগতভাবে যখন থিয়েটারের সাথে যুক্ত হই এবং করে চলেছি, আমিও আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে এটা নিয়ে কথা হয়, অনেককে দেখেছি দলে নতুন আসে, তারপরে গিয়ে কিছুদিন পরে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় যে থিয়েটারকে জীবিকা কিভাবে করব। মানে আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য তো অন্তত আমাদেরকে কিছু খেতে হবে, কিছু করতে হবে, এটা তো প্রয়োজন, মানে অন্য বস্ত্র বাসস্থান এটা তো আমাদের স্বাভাবিক, মানে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। তারপর প্রত্যেকের একটা ফ্যামিলি আছে, মানে তার মা বাবা থেকে শুরু করে এই রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো আমাদের থাকেই সবসময়। সেখানে থিয়েটার আমাদেরকে কিভাবে মানে সাহায্য করবে, এটাকে আমি বলছি যে কোনো আর্টের এমন কোনো নেই যে আমাকে সেখান থেকে প্রচুর কিছু প্রতিপত্তি করতে হবে, কিন্তু অন্তত সাস্টেন করার জন্য তো আমার কিছু না কিছু প্রয়োজন। সেটা থিয়েটার কতখানি সেটাকে সাপোর্ট করে, বা থিয়েটার থেকে সেভাবে মানুষ, একটি ছেলে বা একটি মেয়ে কিভাবে জীবিকা নির্বাহ করবে। থিয়েটারের সত্যি কথা, আমাদের দেশে থিয়েটারের আলাদা ভাবে কোনো অর্থনীতি তৈরি হয়নি, মানে শুধুই থিয়েটার করে সেখান থেকে উপার্জন করা, মানে একটু খেয়ে পড়ে ভদ্রভাবে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু রোজগার করা, শুধুই থিয়েটার করা দিয়ে তোমার এখনো পর্যন্ত সেটা কিন্তু সেই অর্থনীতিটা গড়ে ওঠেনি। যেটা হয়েছে, যেমন সেটাকে তো সম্পূর্ণরূপে থিয়েটারের কাজ বলা যাবে না, যেমন
হচ্ছে কি যে সে হয়তো খুব ভালো ট্রেনিং নিয়েছে, কি ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা এই রকমের কোনো ইনস্টিটিউশন থেকে সে মানে ট্রেনিং নিল এবং সেখান থেকে পড়াশোনা করলো। তারপর দেখা যাচ্ছে সে যেমন বোম্বেতে চলে গেল, সেখানে গিয়ে সে কাজ পাচ্ছে, কাজ পাচ্ছে বলতে সেটা অভিনয়ের কাজ পাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে তার মানে কি ফিল্মে অভিনয় করে সেখান থেকে রোজগার করে তারপরে তাকে থিয়েটার করতে হচ্ছে। ফলত কিন্তু শুধুই থিয়েটার থেকে যে রোজগার, সেইটার জায়গাটা আমাদের দেশে এখনো পর্যন্ত তৈরি হয়নি। বা থিয়েটার থেকে রোজগার হলেও দেখা যাবে যে থিয়েটারের যে মূল যে কাজগুলো, মানে আমি বলছি অভিনয় বা পরিচালনার যে কাজ, সেই কাজে নেই, টেকনিক্যাল কাজে আছে। যেমন তুমি যদি লাইট ডিজাইন করো, কি লাইট অপারেটিং করো, কি মেকআপের কাজ করো, কি কস্টিউমের কাজ করো, তাহলে একটা রোজগারের জায়গা এখন একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু শুধুই থিয়েটারের অভিনয় করে যে রোজগার করা, এটা এখনো পর্যন্ত ভীষণ কঠিন। ফলত থিয়েটারটা যারা করছে তাদের এখনো যেটা করে যেতে হচ্ছে যে থিয়েটারটা তারা ভালোবাসে, থিয়েটারের প্রতি তাদের একটা অন্য দায়বদ্ধতা আছে, বা ওটাই করতে সে কিন্তু অন্য ভাবে কাজ করতে হচ্ছে, অন্যভাবে ভাবতে হচ্ছে। হয়তো একজন সঙ্গীত শিল্পী সে যেভাবে গানটা গাইতে চায়, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে হয়তো অন্য কিছু করতে হচ্ছে, কিন্তু ভালো লাগার জায়গা থেকে সে হয়তো অন্য কিছু গান কখনো কখনো গাইছে বা বলছে। এইটা তো সব জায়গাতেই তৈরি হয়েছে, কিন্তু থিয়েটারে এটা খুব প্রবল সমস্যা আছে। তেপান্তর থিয়েটার ভিলেজের এতগুলো বছরের পথ চলার ইতিহাস সম্বন্ধে কিছু বলুন, আর তেপান্তর থিয়েটার ভিলেজ পৌঁছবো কেমন করে যদি বলেন। দল চালানোর জন্য বা দলের যে কোনো কাজ করার জন্য অর্থের প্রয়োজন হতে লাগে, এবার গ্রামাঞ্চলের মধ্যে সেই অর্থের ব্যবস্থা করাটা খুব কঠিন হয়ে যেত, মানে কঠিন ছিল। সেটা গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে, সব জায়গাতেই কঠিন। আজ থেকে 30 বছর আগে গ্রামাঞ্চলে ওটা আরো কঠিন ছিল। তো তখন আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরা কিছু করতে পারি কিনা, যেখান থেকে আমরা নিজেরাই অর্থ উপার্জন করতে পারি। সেই ভাবনা থেকে আমাদের প্রথম মাথাতে আসে যে তাহলে আমাদের গ্রামের চারপাশে প্রচুর জমি পড়ে রয়েছে, তো সেই রকমের একটা জমি নিয়ে সেখানে যদি চাষবাস করি, ফলের বাগান করি, হাঁস মুরগির খামার করি, তো সেইগুলো আমাদের ছেলেরাই করলো, সেখান থেকে যে রোজগারটা আসবে তার একটা অংশ ছেলেদের হাতে দেওয়া হলো, আর একটা অংশ দিয়ে থিয়েটারের কাজ করবো। এই ভাবনা থেকে 1999 সাল থেকে আমরা তেপান্তর নাট্যগ্রাম গড়ে তোলার কাজ শুরু করি, এবং প্রথমে সবজি চাষ, ফলের বাগান, হাঁস মুরগির খামার, মাছ চাষ, এগুলো। তারপরে একটু একটু করে আমাদের মনে হয় যে এটাকে একটা ফার্ম হাউসের মতো না গড়ে তুলে এটাকে তো আমরা একটা নাট্যগ্রামের মতো করে রূপ দিতে পারি, অর্থাৎ এর মধ্যেই আমাদের ছেলেমেয়েরা থাকবে, এখানে কাজ করছে, এবং তারপর এখানেই রিহার্সাল হবে, এখানেই আমাদের শো হবে, বা আমাদের ওয়ার্কশপ, ট্রেনিং, ফেস্টিভ্যাল যা কিছু হবে এর মধ্যে হবে। তো তারপর থেকে আমরা একটু একটু করে অন্য পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে শুরু করি, মঞ্চ, থাকার ব্যবস্থা ইত্যাদি। তো এই চলতে চলতে গড়েও তোলার কাজটা এখনো চলছে। তো সেটা এখন আমাদের যে একটা 4 একর জমি মধ্যে তেপান্তর, এই জমিটা একটা সময় অন্যদের ছিল, ব্যক্তি মালিকানাধীন জমি ছিল, 3-4 জন মালিক ছিলেন, তাদের কাছ থেকে আমরা একটু একটু করে জমিটা কিনে নিই, এবং সেটা 2011 সালে কেনাটা সম্পূর্ণ হয়। তো এখন তো পুরো জমিটাই দলের নামে এবং আমার নামে। এবার এখন ওখানে যেটা আছে যে আমাদের একটা বড় ওপেন এয়ার স্টেজ আছে, একটা 300 আসন বিশিষ্ট ইনডোর পারফরমেন্স স্পেস আছে, আমরা একসাথে 70-75 জনকে ওখানে অ্যাকোমোডেট করতে পারি, ডরমিটারি, কটেজ সব মিলিয়ে। এছাড়া রিহার্সাল স্পেস আছে, আমবাগান আছে, পুকুর আছে, পোল্ট্রি ফার্ম আছে, মাঠ আছে, এরকম প্রাকৃতিক ভাবে খুব সুন্দর, একদিকে জঙ্গল, একদিকে নদী। শান্তিনিকেতন থেকে 23 কিলোমিটার, মানে তেপান্তরের উত্তর দিকটা হচ্ছে শান্তিনিকেতন, তেপান্তর থেকে ওটা 23 কিলোমিটার, আর তেপান্তর থেকে দক্ষিণ হচ্ছে পানাগড়,
পানাগড় হচ্ছে 20 কিলোমিটার। তো দুটোই তো রেল স্টেশন। বর্ধমানের পর লাইন দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা বোলপুর হয়ে চলে যাচ্ছে আর একটা পানাগড়ের উপর দিয়ে দিল্লি যাচ্ছে। ফলত পানাগড়ে নেমেও তেপান্তর আসা যায়, আবার বোলপুর বা শান্তিনিকেতনে নেমেও তেপান্তর আসা যায়। এবার হচ্ছে তেপান্তরের চারপাশে আবার অনেকগুলো হেরিটেজ সাইট আছে। যেমন ওখানে একটা 300 বছরের প্রাচীন পিতলের রথ আছে। নন্দলাল বসু কলা ভবন থেকে তার ছাত্রছাত্রীদের নিয়ে আসতেন ওই পিতলের রথ দেখানোর জন্য, মানে তার গায়ে যে এনগ্রেভিং এর কাজ আছে। ওখানে 800 বছর আগের যে ইতিহাস, ইছাই ঘোষে, যার কাহিনী নিয়ে ধর্মমঙ্গল, তার কেল্লা, তার মন্দির জঙ্গলের মধ্যে এখনো রয়েছে। অসাধারণ কিছু টেরাকোটার মন্দির আছে, বড় বিশাল জমিদার বাড়ি, রাজবাড়ি এসব আছে জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে। তো আমরা ওই তেপান্তরের মধ্যে যেমন এই সবগুলো করছি, এই পোল্ট্রি ফার্ম, ফিশারি, এগুলো যেমন করছি, বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, এগুলো যেমন অর্গানাইজ করছি, আমরা আবার থিয়েটারকে সামনে রেখে একটা ট্যুরিজমও ডেভেলপ করতে চাইছি। অর্থাৎ তেপান্তরে আসুন, থাকুন, আমার চারপাশে যা কিছু আছে তা দেখুন, ওখান থেকে শান্তিনিকেতন ঘুরে আসুন, জয়দেব কেঁদুলি ঘুরে আসুন, আমার ওখান থেকে একটা ডোকরাদেরই গ্রাম আছে, ডোকরা শিল্পীদেরই গ্রাম আছে দুরিয়াপুর, ঘুরে আসুন। আমার এই যে ইছাই ঘোষ, গড় জঙ্গল, পিতলের রথ, পুরনো জমিদার বাড়ি, রাজবাড়ি, এগুলো দেখুন। সন্ধ্যেবেলায় তেপান্তরে আমাদের থিয়েটার দেখুন। ইচ্ছে করলে আপনি আমার এলাকার বাউল গান শুনতে পারেন, আমার এলাকায় প্রচুর আদিবাসী মানুষ আছে, তাদের নাচ গান দেখতে পারেন। মানে একটা সমস্ত রকম একটা প্যাকেজের মতো এটাও আমরা করছি। মানে ওই থিয়েটারকে কেন্দ্র করে আমাদের ওই জায়গা থেকেও কত রকম ভাবে আমরাও একটু রোজগার করতে পারি, যেটা দিয়ে চালাতে পারি। তো তেপান্তরে এলে যেটা করতে পারে, যে আমরা সবাইকেই বলি যে শান্তিনিকেতন এলে একবার আমাদের তেপান্তরে আসুন। তাহলে কি হচ্ছে যে একটা এইরকম ক্যাম্পাস, সেখানে একদল ছেলে মেয়ে কিভাবে থিয়েটারের কাজ করছে সেটা দেখা, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে। আবার আমাদের যখন কিছু উৎসব হয়, যেমন দোলের সময় 3 দিনের আমাদের একটা বড় মেলা করি আমরা, তেপান্তর মেলা নাম। তো সেই সময় প্রচুর মানুষ তেপান্তরে গিয়ে থাকেন, তো সেই সময় আসতে পারেন, আমাদের কোনো নাট্য উৎসবে আসতে পারেন, অন্যান্য অনুষ্ঠানে আসতে পারেন, আবার এমনি থাকার সময়ও আসতে পারেন। সেটা আমরা চাইছি যে মানুষজন যারা একটু বেড়াতে ভালোবাসেন, অন্যরকম জায়গায় যেতে ভালোবাসেন, তারা একটু আসুন আমাদের তেপান্তরে। একদম শান্তিনিকেতনে তো মানুষ যেতে পছন্দই করে, তার সাথে সাথে কিন্তু আমরা তেপান্তরে গিয়েও ঘুরে আসতে পারি। শুধু নাটক নয়, নাটকের সাথে সাথে বাংলার আরো অনেক ঐতিহ্য আমরা সেখানে দেখতে পাই। নাটক নিয়ে কথা বললে তো শেষ হবে না, কিন্তু আমাদের শেষ করতে হবে। তাই আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে থাকবে যে নতুনদের জন্য আপনার কিছু অ্যাডভাইস বা নতুনদের জন্য যদি কিছু বলার থাকে, আপনি যারা নতুন থিয়েটার করতে চাইছে বা করছে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। সেটা আমি প্রথমেই বলবো যে থিয়েটারটা যদি ভালো করে করতে হয় এবং এটা দিয়ে যদি নিজেকে প্রতিষ্ঠা পেতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, এখন সেটা যে যে অর্থেই ধরুক না কেন, বা এটাকে নিয়েই যদি বাঁচতে হয়, তাহলে পরে প্রথম যেটা হচ্ছে এটার উপরে দক্ষতা তৈরি করতে হবে। কারণ আজকের পৃথিবী দক্ষতাকে মানে, অন্য আর কোনো কিচ্ছুকে মানে না। যে যেখানে যে কাজে দক্ষ, আজকের পৃথিবী তাকে ঠিক খুঁজে নেয়, তাকে ঠিক দেখে নেয়। ফলত তাকে দক্ষ হতে হবে, এবং সেটা থিয়েটারের অনেকগুলো বিষয়েও দক্ষ হতে পারে, কোন একটা নির্দিষ্ট বিষয়েও হতে পারে। যে অভিনেতা তো আমি একজন দক্ষ অভিনেতা, পরিচালক তো আমি দক্ষ পরিচালক, কি আমি ভালো দক্ষ মিউজিশিয়ান, কি আমি ভালো লাইট ডিজাইনার, কি মেকআপ, যাই হবে না, দক্ষতাটা অর্জন করতে হবে। এবং সেটার জন্য প্রপার ট্রেনিং নেওয়া দরকার, পড়াশোনা করা দরকার, এবং চারপাশে কোথায় কি কাজ হচ্ছে সেগুলো দেখা দরকার, ইনফরমেশনগুলো রাখা দরকার। তাহলে হবে কি, সে এটা প্রথম থেকেই না ঠিকভাবে আগাবে। অনেকটা জীবনের অনেকটা সময় চলে যাওয়ার পরে একটা কিছু শুরু করা বা জানতে পারা তখন একরকমের হয়, কিন্তু প্রথম থেকেই সে যদি সবটাই জেনে বুঝে করে, তাহলে তার চলাটা আরেক রকমের হয়। ধন্যবাদ শ্রোতা বন্ধু। ধন্যবাদ।